বন্ধুরা, এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধির কিছু মজাদার ঘটনা তুলে ধরা হয়েছে, যা আপনাদের খুব আনন্দ দেবে এবং আপনার উপস্থিত বুদ্ধি অনেকটা বাড়াতে সাহায্য করবে। এবং ভিডিওতে স্বামী বিবেকানন্দের কিছু অজানা ঘটনা তুলে ধরা হয়েছে, যেটা আমাদের প্রত্যেকটি মানুষের জানা দরকার। তাই ভিডিওর কথাগুলো খুব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনুন। আমার বিশ্বাস এই ভিডিওটি দেখার পর এই ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা হয়তো এর আগে আপনি জানেননি। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে, আর আপনি দেখছেন পঞ্চনামা উইথ দ্য ফ্যাক্ট। তাহলে চলুন শুরু করা যাক। 1893 সালে যখন স্বামী বিবেকানন্দ আমেরিকায় গিয়েছিলেন, তখন স্বামীজি একদিন সন্ন্যাসী বসনে শিকাগোর রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন। তখনকার সময় আমেরিকানরা এই ধরনের পোশাকের সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না। এরকম একটা পোশাকে স্বামীজিকে দেখে একজন মহিলা তার স্বামীকে বললেন, দেখো কী রকম একটা বিচ্ছিরি পোশাক পরে আছে, আমার মনে হচ্ছে এই লোকটা জেন্টেলম্যান নয়। স্বামীজি কথাটা শুনতে পেলেন এবং সেই মহিলাকে বললেন, ম্যাডাম, আপনাদের দেশের দর্জিরাই মানুষকে জেন্টেলম্যান বানায়, কিন্তু আমি যে দেশ থেকে এসেছি সেখানে চরিত্রই মানুষকে জেন্টেলম্যান বানায়। ওই দম্পতি এরকম একটি উত্তরে স্তম্ভিত হয়ে গেলেন এবং স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা করেন। এরকমই আরও একটি ঘটনা। আমেরিকার কিছু খ্রিস্টান সন্ন্যাসীরা স্বামীজির জনপ্রিয়তার জন্য তাকে হিংসে করত। তারা স্বামীজির বদনাম করার জন্য এক আমেরিকান সুন্দরী যুবতী ঠিক করলেন। সেই সুন্দরী যুবতী নকল শিষ্য সেজে স্বামীজির উপদেশ সভায় অন্য লোকেদের সঙ্গে প্রবেশ করল। সেই সুন্দরী যুবতীটি যখন স্বামীজির সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেল, তখন স্বামীজিকে সে বলল, আমি আপনাকে বিয়ে করতে চাই। স্বামীজি জিজ্ঞাসা করলেন, কেন কেন আপনি আমাকে বিয়ে করতে চান? সেই যুবতীটি তখন বলল, কারণ আমি সম্পূর্ণ আপনার মতো একটি ছেলে জন্ম দিতে চাই, যে সম্পূর্ণ আপনার মতো দেখতে, আপনার মতো গুণসম্পন্ন হবে। স্বামীজি তখন সেই যুবতীর পায়ের কাছে বসে পড়লেন এবং তাকে বললেন, আপনার বিকল্প কারোর কি প্রয়োজন, যখন আসল ছেলেই আপনার সামনে আছে? আজ থেকে আপনি আমার মা। যুবতীটি এই ঘটনায় অত্যন্ত লজ্জিত হলেন এবং নিজেকে দোষী অনুভব করলেন। পরবর্তীকালে সেই যুবতী স্বামীজির এক অত্যন্ত ভক্ত হয়ে গিয়েছিলেন। এবার আরেকটি ঘটনা। একবার স্বামীজি দিল্লিতে কিছুদিন থাকার পর অন্যান্য গুরু ভাইরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেন। স্বামীজিও দিল্লি ছেড়ে চললেন রাজস্থানের উদ্দেশ্যে। সময়টা ছিল 1899 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের এক সকালে। স্বামীজি আলোয়ার পৌঁছলেন, সঙ্গে একটা গেরুয়া কাপড়, দণ্ড, কমণ্ডল এবং কম্বলে মোড়া কিছু বই। ঘুরতে ঘুরতে তিনি একটি দাতব্য চিকিৎসালয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। চিকিৎসালয়ের চিকিৎসক একজন বাঙালি, তার নাম গুরুচরণ নস্কর। স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা ডাক্তারবাবু, সাধু সন্ন্যাসীদের থাকার জন্য আশেপাশে কি কোনো জায়গা আছে? গুরুচরণবাবু তখন একটু ভেবে স্বামীজিকে কাছাকাছি একটা দোতলা বাড়িতে নিয়ে গেলেন এবং স্বামীজির থাকার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আনিয়ে দিলেন। স্বামীজির সঙ্গে কিছুক্ষণ আলাপেই তিনি এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার পরিচিত মহলে স্বামীজির উচ্ছ্বসিত প্রশংসা করতে শুরু করলেন। বললেন, এমন মহাত্মা আমি আগে কখনো দেখিনি। গুরুচরণবাবুর বন্ধুরাও স্বামীজির কাছে এসে মুগ্ধ হলেন। তাদের মধ্যে একজন মৌলভী সাহেব ছিলেন। মৌলভী সাহেবের মুখে স্বামীজির কথা শুনে বেশ কিছু মুসলমান ভদ্রলোক তার কাছে নিয়মিত আসতেন। এর ফলে কয়েকদিনের মধ্যে এমন হলো যে স্বামীজির ঘরে আর জায়গা হলো না। ঘর ভর্তি হয়ে বারান্দাতেও লোকজন বসে যেত স্বামীজির কথা শোনার জন্য। স্বামীজি তাদের সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করতেন এবং মাঝে মাঝে উর্দু এবং হিন্দি গান, এমনকি বাংলা কীর্তন গাইতেন। দিন কয়েকের মধ্যেই স্বামীজির অনুগামীর সংখ্যা খুব বেড়ে গেল। তখন স্বামীজির এবং অন্যান্য সকলের সুবিধার কথা ভেবে তার অনুগামীরা তাকে আলোয়ারের অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার পণ্ডিত শম্ভুনাথজির বাড়িতে নিয়ে গেলেন এবং সেখানেই তার থাকার ব্যবস্থা করলেন। এখানে আসার পর স্বামীজি সকাল 9টা পর্যন্ত ধ্যান করে তারপর বৈঠকখানায় আসতেন। ততক্ষণে সেখানে জাতি ধর্ম নির্বিশেষে অনেক মানুষজন এসে পড়তেন। কেউ হয়তো শিয়া বা সুন্নি সম্প্রদায়ের মুসলমান, কেউ হয়তো বৈষ্ণব বা অন্য কোনো সম্প্রদায়ের হিন্দু। ধনী দরিদ্র, হিন্দু মুসলমান সেখানে মিলেমিশে একাকার হয়ে যেত।
স্বামীজি দুপুর পর্যন্ত বসে সকলের সঙ্গে সমানভাবে কথা বলতেন এবং ধর্ম সম্বন্ধীয় বিভিন্ন সমস্যার সমাধান করতেন। তখন যেভাবে আদর্শ নিয়ে আলোচনা উঠত, স্বামীজিকে মনে হতো তখন তিনি সেইভাবেই যেন তন্ময় হয়ে যেতেন। ভগবান প্রসঙ্গে সঙ্গে সঙ্গে সঙ্গীত করতেন। বাংলা গান গাইবার আগে তিনি হিন্দিতে তার অর্থ সকলকে বুঝিয়ে দিতেন। রাজস্থান বসু প্রধান স্থান বলে কৃষ্ণ বিষয়ক সঙ্গীত তিনি বেশি করতেন। গাইতে গাইতে তার ভাবে বিভোর হয়ে যেতেন। তার চোখ দিয়ে অশ্রুধারা বইতে থাকত। স্বামীজির অনুগামী সেই মৌলভী সাহেবের একান্ত ইচ্ছা তিনি স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন। তিনি জানতেন স্বামীজি জাতিভেদের ঊর্ধ্বে, তিনি আপত্তি করবেন না। কিন্তু যার অতিথি হয়ে স্বামীজি এখানে এসেছেন সেই পণ্ডিতজি যদি আপত্তি করেন। কিন্তু মৌলভী সাহেবের আন্তরিকতা দেখে পণ্ডিতজি বললেন, ভাই, স্বামীজি তো দরবেশ, তার কাছে জাতিভেদের কি মূল্য? আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আপনি যেমন ব্যবস্থা করবেন আমরা তাতেই সন্তুষ্ট হব। সেই অনুযায়ী মৌলভী সাহেব একদিন স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তৃপ্তি করে খাওয়ালেন। শুধু তিনি নয়, আরও অনেক মুসলমান ভদ্রলোক স্বামীজিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আহার করিয়েছিলেন। স্বামীজি পরম তৃপ্তিতে তাদের আতিথেয়তা গ্রহণ করেছেন। এই খবরটি একদিন আলওয়ারের রাজ্যের দেওয়ানের কাছে পৌঁছল। স্বামীজিকে তিনি সাদরে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং তার সঙ্গে আলাপ করে মুগ্ধ হলেন। আলওয়ারের মহারাজ ছিলেন অত্যন্ত ইংরেজ মনোভাবাপন্ন। দেওয়ান ভাবলেন এই প্রতিভাবান সিদ্ধ সন্ন্যাসীর সংস্পর্শে এসে হয়তো মহারাজের মতিগতি পাল্টাতে পারে। তাই তিনি মহারাজকে খবর পাঠালেন যে একজন সাধু এসেছেন যিনি ইংরেজিতে মহাপণ্ডিত। খবর পেয়ে মহারাজ একদিন নিজেই এলেন দেওয়ানের বাড়িতে। প্রথমে তিনি স্বামীজিকে প্রশ্ন করলেন, আচ্ছা স্বামীজি, আমি শুনেছি আপনি নাকি অদ্বিতীয় পণ্ডিত, তাহলে আপনি তো অনেক সহজে অর্থ উপার্জন করতে পারেন, তা না করে ভিক্ষা করে বেড়ান কেন? এই কথা শুনে একটু ইতস্তত না করে স্বামীজি সেই মহারাজকে বললেন, মহারাজ, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মহারাজ বললেন, হ্যাঁ বলুন। স্বামীজি তখন বললেন, আপনি কি বলতে পারেন আপনি এই যে রাজকার্যের অবহেলা করে দিনরাত সাহেবদের সঙ্গে খানা খেয়ে শিকার করে বেড়ান, সেটা কেন করেন? স্বামীজির কথার ভঙ্গিতে উপস্থিত সবাই খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবলেন রাজা বুঝি এবার রেগে গিয়ে একটা কাণ্ড বাঁধাবেন। কিন্তু রাজা ধীরভাবেই স্বামীজির কথা শুনলেন এবং একটু চিন্তা করে বললেন, কেন আমি এরকম করি বলতে পারবো না, তবে হ্যাঁ, ওতে আমার ভালো লাগে। স্বামীজিও সঙ্গে সঙ্গে বললেন, আমারও তেমনি। ফকিরি করে ঘুরে বেড়াতে, মানুষের সেবা করতে আমার ভালো লাগে। এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যায় এবং সেই রাজা পরবর্তীকালে স্বামীজির ভক্ত হয়ে যায়। তো বন্ধুরা, এটাই হচ্ছে স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।